যে যোগ্য অযোগ্যর যে তালিকাটা, সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারকে পাঠিয়েছে। স্পষ্টভাবে ওএমআর দিয়ে স্যাগ্রিগেট করতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। রাজনীতিকরণের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন কারুর চাকরি যাবে না। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। এসএসসির যে চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলায় কিন্তু একটা সাময়িক স্বস্তি পেল রাজ্য, এবং এই সাময়িক স্বস্তির পরেও একটা সুপ্রিম নির্দেশিকা কিন্তু রয়েছে এবং এই নির্দেশিকায় কিছুটা চাপে থাকবে রাজ্য, এটা কিন্তু বলা যায়। এবং আমরা দেখেছি যে এপ্রিলের শুরুতেই চাকরি বাতিল যেটা হয়েছে, প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে এবং এই চাকরি বাতিল নিয়ে গোটা রাজ্যে তোলপাড় হয়ে গিয়েছে। এসএসসির যে 2016 সালের প্যানেল, এবং এই প্যানেল থেকে 26,000 জনের চাকরি বাতিল, শিক্ষক অশিক্ষক মিলিয়ে, অর্থাৎ 9, 10, 11, 12 ক্লাসের শিক্ষক শিক্ষিকা সহ যে অশিক্ষক কর্মীদের যে চাকরি গিয়েছে, এবং এই সংখ্যাটা প্রায় 26,000। এই যে 26,000 চাকরি বাতিল, এই মামলায় কিন্তু চাপে পড়েছিল গোটা রাজ্য। এবং এই মামলায় এপ্রিলের 3 তারিখের রায়ের পরেই এপ্রিলের 7 তারিখ, অর্থাৎ যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের নিয়ে মিটিং করেন এই নেতাজি ইন্ডোরে, ঠিক সেই সময়ে পর্ষদ একটি পিটিশন করে, অর্থাৎ রিভিউ পিটিশন দায়ের করে, এবং সেই মধ্যশিক্ষা পর্ষদের সেই রিভিউ পিটিশনে কিন্তু এক প্রকার সাময়িক স্বস্তি পেল রাজ্য। কি সেই স্বস্তি? এবং কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠছে, যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে কি চাকরি যাবে না চাকরিহারাদের, কিংবা যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছিলেন তারা কি বহাল থাকবেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আজ। আমরা দেখেছি যে 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলের যে চাকরি বাতিল হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই একটা রিভিউ পিটিশন দায়ের করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদ, এবং এই রিভিউ পিটিশনে রীতিমতো সাড়া পেয়ে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছেন, শুধুমাত্র পড়ুয়াদের কথা ভেবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা এরকম পরিষ্কার করে বলা হয়েছে, যারা গ্রুপ সি বা গ্রুপ ডি, যারা টেন্টেড বা যাদের চাকরি গেছে বা যারা নন টেন্টেড, সেটা যাই হোক, গ্রুপ সি এবং গ্রুপ ডি কাউকে আর বহাল রাখা হবে না। অর্থাৎ গ্রুপ সি বা গ্রুপ ডি যারা ছিলেন, অর্থাৎ অশিক্ষক কর্মচারীরা যারা ছিলেন, যারা এই প্যানেলে চাকরি হারিয়েছেন, তাদেরকে আর বহাল রাখা হবে না। রায় পাশাপাশি আরও বলা হয়েছে যে চাকরি হারিয়েছে যে 26,000, তাদের মধ্যে যে টেন্টেড যারা ছিল, অর্থাৎ যারা দাগি, অর্থাৎ যাদের ওএমআর বিকৃত সহ বিভিন্ন রকম কমপ্লেন বা বিভিন্ন রকম অভিযোগ সিবিআইয়ের তরফ থেকে জমা দেওয়া হয়েছিল, ঠিক সেই সিবিআইয়ের লিস্ট দ্বারা যে টেন্টেড ক্যান্ডিডেট যারা চাকরি হারিয়েছেন তাদেরকে আর বহাল রাখা হবে না। এবং যারা নন টেন্টেড, এখনও অবধি যারা নন টেন্টেড, কিন্তু বারবার করে প্যানেল, যারা এই প্যানেলে যে দুর্নীতি হয়েছে বা এই প্যানেল পুরোপুরি দুর্নীতিগ্রস্ত, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ উল্লেখ করেছে, এবং প্রধান বিচারপতি নিজেই বিষয়টা উল্লেখ করেছেন। এবং এই যে বেঞ্চ, এই বেঞ্চে যারা এখন অবধি নন টেন্টেড, যাদের কোনো রকম ওএমআর বা যাদের এখনও কলঙ্ক, কোনো দাগ নেই, তাদেরকে কিন্তু বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর অবধি। 31শে ডিসেম্বর অবধি বহাল থাকতে পারবে, তারা বহাল রাখতে পারবে রাজ্য সরকার, এই নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। এবং কোন আর্জির পরিপ্রেক্ষিতে সেটাও বলতে চাইব। 7ই এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ একটি পিটিশন করে, তাদের গোটা যে রায়, সেই রায় মেনে নিয়ে পিটিশন তারা করে, রিভিউ পিটিশন, এবং সেই পিটিশনে মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট করে অনুরোধ করেছিল বা আবেদন করেছিল যে এই যে স্কুলগুলো রয়েছে, রাজ্যের বহু স্কুল এক প্রকার শিক্ষক শূন্য হয়ে পড়েছে, এবং এই বিভিন্ন স্কুলে ছাত্র এবং শিক্ষকদের যে অনুপাত, অর্থাৎ 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক পড়াবেন, এই যে কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী যে অনুপাত, সেই অনুপাত নেই, এবং বিভিন্ন স্কুলে সেই অনুপাত এক প্রকার গিয়ে দাঁড়িয়েছে যে 900-950 জন ছাত্র পিছু একজন শিক্ষক। ফলে ভাবতে পারছেন, একজন শিক্ষক পড়াবে 950 জন ছাত্রকে। এই যে বিষয়টা যখন স্পষ্ট হয়েছে, এবং সেই বিষয়টা উল্লেখ করে দিয়ে পিটিশন করা হয়েছিল, রিভিউ পিটিশন, যে সুপ্রিম রায়ের উপরে। এরপর আজ, অর্থাৎ 17 তারিখ, সেই মামলা শুনানি হলো, এবং শুনানির পর পরিষ্কার করে সুপ্রিম যে প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে হ্যাঁ, এই পড়ুয়াদের কথা ভেবে যারা অদাগী, অর্থাৎ যারা নন টেন্টেড শিক্ষক বা শিক্ষিকা, তাদেরকে বহাল রাখা যাবে 31শে ডিসেম্বর অবধি। এবং মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি সহ রাজ্য সরকারের যেসব আইনজীবীরা আজ দাঁড়িয়েছিলেন সুপ্রিম কোর্টের শুনানির সময়, তারা কিন্তু অনুরোধ করছিলেন যে এই যে রিভিউ পিটিশনটা জমা দেওয়া হয়েছে, এই রিভিউ পিটিশনটা যদি গ্রাহ্য করা হয়, তবে সেক্ষেত্রে যে বিপুল সংখ্যক যে শিক্ষক ঘাটতি, সেটা হবে না, এবং সেই যে এই যে টাইম অফ পিরিয়ড, এই এপ্রিল থেকে টিল ডিসেম্বর
31 অবধি এই টাইম পিরিয়ডের মধ্যে গোটা যে প্রক্রিয়াটা সেরে ফেলা যাবে। এবং সেক্ষেত্রে একটা বিষয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উঠেছিল যে এই যে প্রসেসটা, এই যে নিয়োগ প্রসেসটা, সেই প্রসেসটার জন্য একটা গাইডলাইন তৈরি করতে হবে, সেই জন্য রাজ্য সরকার সময় চেয়েছিল। সেক্ষেত্রে প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে যে নিয়ম আছে সেই নিয়ম মেনে কেন হবে না, এই নিয়ম তো আগেই রয়েছে। অর্থাৎ এই যে নিয়মটা, যে পুরনো প্রসেস, যে প্রসেসে চাকরিতে নিয়োগ হয়েছে সেই প্রসেসেই করতে হবে এবং সেটা দুর্নীতিমুক্ত হতে হবে অবশ্যই। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে এই গোটা বিষয় বা গোটা প্রক্রিয়ায়, যেখানে সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার হয়ে গেছে যে এখনও অবধি যারা যোগ্য তাদের বহাল রাখা হবে এবং যারা অযোগ্য তাদের কোনো রকমভাবে বহাল রাখা হচ্ছে না। এবং 31শে ডিসেম্বর অবধি যে সংখ্যাটা রয়েছে, যেখানে শিক্ষক অশিক্ষক মিলিয়ে সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী 17,000 নন টেন্টেড ক্যান্ডিডেট, প্রায় 19,000 নন টেন্টেড ক্যান্ডিডেট, তাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক রয়েছেন, কেবলমাত্র শিক্ষক যারা 9, 10, 11, 12-এ পড়াতেন বা শিক্ষকতা করেছেন, তাদেরকে কিন্তু বহাল রাখা হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নতুন ফ্রেশ সিলেকশন করতে হবে। প্রশ্ন উঠছে এই যে 9, 10, 11, 12-এর যারা শিক্ষক বা শিক্ষিকা, তারা কি পুনরায় নতুন পরীক্ষায় বসে তারা কি চাকরি পাবেন? বা এই যে নতুন প্রসেস, তাদের জন্য বয়সের ছাড়সীমা থাকলেও আমি যদি ধরেও নিই কেউ চাকরি পেয়েছেন এবং বর্তমানে তার বয়স 40 বছর, সে যদি বর্তমানে ওই পরীক্ষাটা দেয়, নিয়োগের পরীক্ষাটা দেয়, এই পরীক্ষায় কি তিনি সফল হতে পারবেন? এই প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয়, সেক্ষেত্রে যারা আবেদন করবে, বর্তমানে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারাও আবেদন করবে, পাশাপাশি যারা চাকরি হারিয়েছেন তারাও আবেদন করছে। একদিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে অযোগ্য যারা তারা আর বসতে পারবেন না, ফলে যোগ্য যারা রয়েছে ইতিমধ্যে, যাদেরকে যোগ্য হিসাবে এখন অবধি দেখা হচ্ছে, তারা তো বসতে চাইবে এবং তারা বসলে যদি না বসে বা যদি বসে তারা কি পাস করতে পারবে, এই প্রশ্নটা যেমন উঠছে। পাশাপাশি কিন্তু চাকরিহারা যারা যে মঞ্চ রয়েছে, বিভিন্ন জায়গায় চাকরিহারাদের তরফ থেকে কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টা একেবারেই মেনে নেওয়া হচ্ছে না বা তারা পারছেন না মেনে নিতে। তার কারণ তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে আমরা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলাম, সরকারি চাকরির পরীক্ষা দিয়ে 60 বছর অবধি চাকরি পেয়েছি আমরা, কেন আমরা আবার পুনরায় পরীক্ষায় বসবো? এবং তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল আগেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিংয়ে যখন বসেছিল তারা জানিয়ে দিয়েছিল যে কোনো রকমভাবে কিন্তু তারা আর চাকরির পরীক্ষায় বসবেন না এবং এই চাকরির পরীক্ষায় বসবেন না। যেমন পাশাপাশি তারা বলেছিল যে ওএমআর দিয়ে 22 লক্ষ যে চাকরি প্রার্থী ছিল 16,000 প্যানেলে, প্রায় 22 লক্ষ, সেই 2016-র যে প্যানেল, সেই প্যানেলের যে পরীক্ষার্থীদের ওএমআর প্রকাশ করে জানাতে হবে কারা টেন্টেড কারা নন টেন্টেড। এবং ওই যে প্যানেল, যে প্রায় 26,000-এর যে প্যানেল, সেই প্যানেলে যারা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন তারা কিন্তু এই রায়ে, এই যে রিভিউ পিটিশনে যে সাময়িক স্বস্তি, তারা কিন্তু কোনোভাবে খুশি হতে পারছেন না। তার কারণ তাদেরকে পুনরায় পরীক্ষায় বসতে হবে, এই বিষয়টা তারা মেনে নিতে পারছে না। এবং পাশাপাশি একটা বিষয় কিন্তু ভীষণ স্পষ্ট, খুব সম্প্রতি আমরা দেখেছি ব্রাত্য ভবিষ্যৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছেন এবং তারা বৈঠকে গিয়ে ওএমআর প্রকাশ করার দাবি করেছেন। এবং এই ওএমআর স্ক্যান্ড কপি যদি প্রকাশ করা যায় এসএসসির তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে, সেক্ষেত্রে বোঝা যাবে যে কারা টেন্টেড কারা নন টেন্টেড। এই ওএমআর কিন্তু বারবার করে এসএসসির কাছে চেয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা, কারণ হাইকোর্টেও কিন্তু এই মামলা ছিল এবং হাইকোর্টে এই 26,000 চাকরি প্রার্থীর মামলাটা বাতিল হয় এবং এই চাকরি বাতিল হয়। এবং সেই মামলা যখন রায় পুনরায় চ্যালেঞ্জ হয় এবং সেই রায় যখন পুনরায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, সুপ্রিম কোর্ট কিন্তু একইভাবে এই এসএসসির কাছে যোগ্য কারা অযোগ্য কারা জানতে চেয়েছিল, কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেনি। যদিও সম্প্রতি যেটা সূত্রের খবর যে এসএসসি কিন্তু একটা তালিকা পাঠিয়েছে ওএমআরের, যে যোগ্য অযোগ্যর যে তালিকাটা, সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারকে পাঠিয়েছে। এই এখনও অবধি কিন্তু সূত্র এমনটাই বলছে, বিভিন্ন এক্সপার্টরা এবং সূত্র এটাই কিন্তু এখনও অবধি সূত্রের খবর, শিক্ষা দপ্তর সূত্রে এই খবর আসছে যে ইতিমধ্যেই কিন্তু একটা তালিকা ওএমআর কিন্তু পৌঁছেছে শিক্ষা দপ্তরে। এবং এই শিক্ষা দপ্তরে যে ওএমআর পৌঁছেছে সেইটা কিভাবে প্রকাশ করা হবে, এই বিষয়ে কিন্তু একটা দ্বন্দ্ব থাকছে এবং প্রশ্ন থাকছে। পাশাপাশি এই যে যারা যোগ্য চাকরি হারিয়েছেন, যারা ইতিমধ্যে রাস্তায় আন্দোলন করছেন, তাদের তরফ থেকে একটা দাবি করা হচ্ছে পুনরায় রাজ্যের তরফে একটা রিভিউ পিটিশন করতে হবে। এই যে রায় হয়েছে সুপ্রিম কোর্টের মূল রায়, সেই রায়ের উপর রিভিউ পিটিশন করতে হবে এবং সেইখানে স্পষ্টভাবে ওএমআর দিয়ে স্যাগ্রিগেট করতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কারুর চাকরি যাবে না,
তিনি 7 তারিখ নেতাজি ইন্দোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন এবং এই যে গোটা প্রক্রিয়া কিন্তু বিজেপি কালিমা লিপ্ত করার চেষ্টা করছে বা বিভিন্ন জায়গা থেকে রাজনীতিকরণের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ করেছেন এবং তিনি পরিষ্কার জানিয়েছেন কারুর চাকরি যাবে না। অর্থাৎ যারা ইতিমধ্যে যোগ্য রয়েছে, যোগ্য শিক্ষক রয়েছে, তাদের ক্ষেত্রে ওএমআর প্রকাশ করে ফের কি রিভিউ পিটিশন করা হবে। এবার ওএমআর প্রকাশ করে রিভিউ পিটিশন করা হলে কি আইনি জটিলতা থাকছে সে বিষয়ে কিন্তু নজর থাকছে এবং এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে যে যারা যোগ্য অশিক্ষক, অর্থাৎ যাদের গায়ে কোনো কালি নেই অথচ তারা গ্রুপ সি অর্থাৎ গ্রুপ ডি, যাদেরকে বলে দিয়েছে যে এই রিভিউ পিটিশনে যাদেরকে কোনোভাবে বহাল রাখার নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট, তাদের ক্ষেত্রে কী হবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। সব মিলিয়ে এই গোটা পরিস্থিতিতে কিন্তু আরও জটিলতা কিছুটা বাড়লো এবং পাশাপাশি এই সময় যদি রাজ্য পায়, অর্থাৎ এই এপ্রিল থেকে ডিসেম্বর অবধি যে টাইম অফ পিরিয়ডটা যদি রাজ্য পায়, সেক্ষেত্রে নতুন নিয়োগ প্রক্রিয়া কীভাবে শুরু করবে বা কীভাবে শেষ হবে এই বিষয়ে কিন্তু নজর থাকছে। গোটা প্রক্রিয়ায় কিভাবে রাজ্য সরকার নিয়োগ করে এবং সেই নিয়োগের উপরে কিভাবে এই পুনরায় স্বস্তি পাবে এই চাকরিহারারা, সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।